চব্বিশের মহারণ কার দখলে সিংহাসন, এই অনুষ্ঠানে আমরা আজকে রয়েছি বনগাঁ লোকসভাতে এবং গোটা রাজ্য তো বটেই, গোটা দেশেরও কিন্তু নজর রয়েছে এবারও বনগাঁ লোকসভা এই কেন্দ্রের দিকে, নির্বাচনের দিকে। কেননা সিএএ এবং এনআরসি যেটা নিয়ে মোদী সরকার, কেন্দ্রীয় সরকার যে নতুন আইনটা এনেছে সেই নিয়ে কিন্তু সকলেই তাকিয়ে রয়েছে বনগাঁ লোকসভার দিকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং এবারও বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর। শান্তনুদা, আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। যে কথাটা বলছিলাম যে আপনার হাত ধরেই বনগাঁতে প্রথম বিজেপি জয়লাভ করে একটা রাজনৈতিক পরিবর্তন হয় বনগাঁ লোকসভাতে। এবারও আপনি প্রার্থী, আপনার উপর ভরসা রেখেছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা, কতটা আশাবাদী আপনি? দেখুন, আশাবাদী তো অবশ্যই হব, কারণ মূল প্রথম বিষয়টা দেখতে হবে যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির যে ঐকান্তিক ইচ্ছা ভারতকে বিকশিত ভারত তৈরি করা, এবং সেই লক্ষ্যে লাস্ট 10 বছরে যে ডেভেলপমেন্ট হয়েছে সেই ডেভেলপমেন্টের যে নজর, সেটা আমার মনে হয় যে নজিরবিহীন। এরকম দেখা যায়নি গত 65 বছরেও। তো সেই হিসেবে গত 65 বছরে যে কাজ আমার এই এলাকাতে হয়নি, সেটা গত 5 বছরে এটা হয়েছে। তো এই বিষয় নিয়ে আমি সম্পূর্ণভাবে আশাবাদী যে সাধারণ মানুষ মোদিজির যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টকেই ফলো করছে, কারণ এটা দেশে কে সরকার হবে সেটার নির্বাচন। অতএব এটা দেখা যাচ্ছে যে এ যাবৎ যত সরকার এসছে সবচাইতে সফলতম সরকার মাননীয় মোদীজির নেতৃত্বে আমাদের এই গত 10 বছর ধরে চলছে। তো এটাকে মানুষ সামনে অবশ্যই রাখবে। সাধারণ মানুষ জ্ঞানী, সাধারণ মানুষ বুদ্ধিমান, সাধারণ মানুষ অবশ্যই তাদের যে দৃষ্টি, তাদের যে ভিজুয়ালাইজেশন, সেগুলোতে তারা বিচার করে ভারতীয় জনতা পার্টিকেই জয়লাভ করাবে এই কেন্দ্রে। শান্তনুবাবু, যদি আমরা 21-এর বিধানসভা নির্বাচনের দিক থেকেও যদি দেখি যে 7টা বিধানসভার মধ্যে 6টাতেই বিজেপি জয়লাভ করেছিল এবং গত লোকসভা নির্বাচনে 19-এ আপনি প্রায় 50% ভোট পেয়েছিলেন এবং বিজেপির ভোট বেড়েছিল প্রায় 24%-এরও বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে বলছেন, বিজেপির রাজ্য নেতৃত্বের অন্দরও যেটা বলছেন যে এবারে বনগাঁতে শান্তনু ঠাকুরের প্রতিপক্ষ শান্তনু ঠাকুরই, সেইভাবে কেউ প্রতিপক্ষ নয়। মার্জিন আরও কতটা বাড়াতে পারে সেটাই নাকি চ্যালেঞ্জ এবারে শান্তনু ঠাকুরের কাছে বনগাঁয়। আপনি কি সেটা মনে করছেন? সম্পূর্ণভাবে আমি আশাবাদী। যেভাবে কাজ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, তাতে মানুষ খুশি, সারা বনগাঁর মানুষ খুশি, এবং বনগাঁর মানুষ ঢেলে ভোট দেবে মাননীয় প্রধানমন্ত্রীজিকে। কেননা ডেভেলপমেন্ট যারা কখনোই পায়নি, তাদের কাছে যদি ডেভেলপমেন্টের হাওয়া বা ডেভেলপমেন্টের ইমপ্লিমেন্টেশন যদি সেখানে হয়, মানুষ তো স্বাভাবিকভাবে সেটাতে আকর্ষিত হবেই। তো যেটা হয়নি 65 বছরে, সেটা 5 বছরে করে দেখানো হয়েছে। কম বেশি দেখুন, 5 বছর আমার মনে হয় না ইনাফ টাইম, আরও সময় লাগবে, আরও বেশি কাজ হবে। সবচাইতে বড় কথা হচ্ছে বিজেপির এখানে ক্যান্ডিডেট জিতলে ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের হস্তক্ষেপ এখানে হবে এবং ডেভেলপমেন্টের ধারা বেশি পরিমাণে যাবে। একজন টিএমসির সাংসদ এখানে জিতলে টিএমসির লোকেদেরই ক্ষতি, তাতে টিএমসির লোকেরা তা সেটা বোঝে। টিএমসির লোকেদের উপরেই টিএমসির ক্যান্ডিডেট যিনি জিতবেন উনি ভাগ বসাবেন। অতএব টিএমসির লোকেরাও ভোট দেবে ভারতীয় জনতা পার্টিকে। আপনি যে কথাটা বলছেন সেটা কি এই কারণেই যে 2021-এর বিধানসভা নির্বাচনে যিনি বিজেপির প্রার্থী হয়ে জিতেছিলেন বাগদা থেকে, তিনি এবার লোকসভায় তৃণমূলের প্রার্থী, সেটা কি অনেকটা সহজ করে দিচ্ছে আপনার লড়াইটা বা আপনার বক্তব্যটা? আমি ওর সম্বন্ধে কোনো বক্তব্য দেব না। আমি একটা কথা বলতে চাই, যারা সুবিধাবাদী, ব্যক্তিগত রাজনীতির দৃষ্টিকোণে যারা রাজনীতি করে, তাদেরকে মানুষ পছন্দ করে না। একবার ওপাশ তারা বিশ্বস্ততা হারায়। ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি যে রাষ্ট্রহিতের কথা ভাবে, আর যারা প্রকৃত ভারতীয় জনতা পার্টি করে তারা কখনো দলবদলু হয় না। তারা রাষ্ট্রহিতের কথা ভেবেই, তাই চাই সে জিতুক না জিতুক, তার মনের ভিতরে রাষ্ট্র এবং আদর্শের কথা মনে থাকে। তো সেই হিসেবে ভারতীয় জনতা পার্টি আমরা সবাই ডেডিকেটেড রাষ্ট্রের জন্য, এবং আমরা কাজ করতে নেমেছি ডেভেলপমেন্টের জন্য। মানুষ সেই ডেভেলপমেন্টের ধারাকে দেখছে। অতএব ব্যক্তিগত আমি কোনো সমালোচনায় যাব না। আমার সম্পূর্ণভাবে আত্মবিশ্বাস যে সাধারণ মানুষ কাজ দেখেছে, আরও কাজ দেখবে, ঠিক আছে, এবং টিএমসির লোকেরা কাজ দেখছে, যা টিএমসির মাধ্যমে সম্ভব হয়নি, সেই টিএমসির লোকেরা এবার আমাকে ভোট দেবে। শান্তনুবাবু, সিএ
যেটা আপনাদের ছিল, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি প্রতিজ্ঞা করেছিলেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কার্যকর করবেন, ঠিক নির্বাচনের আগে সেটা কার্যকর। সেই সিএ এর এফেক্ট কি আপনার যে মতুয়া সম্প্রদায় যে ভোট রয়েছে, সেটা কি, যে ভোটটা কিছুটা হলেও অন্যদিকে গিয়েছিল গত কয়েকটি নির্বাচনে, সেই ভোটটা কি পুরো আপনাদের দিকে আসবে? কতটা পজিটিভ হবে এটা? এটা তো বাস্তব কথা। যারা থার্ড ক্লাস ক্যাটাগরির নাগরিকত্বের বিচার নিয়ে ভারতবর্ষে বেঁচেছিল, তারা ফার্স্ট ক্লাস নাগরিকত্ব পাবে। যে যতই পলিটিক্স করুক, বাস্তব রিয়েল গ্রাউন্ডে সবসময় তারা বঞ্চিত ছিল। তাদের সমস্ত কিছুতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত, তাদের হ্যাকেল করা, পুলিশ প্রশাসন থেকে শুরু করে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তাদের কোনো রকম ফেসিলিটিই নেই। বাধ্য হয়ে তাদেরকে একদম মানে পতিত স্থানে বসবাস করতে হচ্ছে, রেল লাইনের পাশে, নদীর পাশে, খালের পাশে। তো এটা তো ঠিক নয়। তারা তো প্র্যাকটিক্যালি তারা হচ্ছে ফিল করেছে। তো সেখানে নরেন্দ্র মোদীজি আজকে সিটিজেনশিপ দেবার যে প্রভিশন এনেছে, তাদেরকে ফার্স্ট ক্যাটাগরির নাগরিক করতে চাইছে। এতে তো সাধারণ একটা যে সম্পূর্ণভাবে যে মানে পুঁথিগত বিদ্যায় বিদ্বান নয়, সেও তো বোঝে যে আমার ক্লাস বাড়বে ভারতবর্ষে। তো এটা নিয়ে অবশ্যই আমি মনে করি ভারতীয় জনতা পার্টির ভোটের পার্সেন্টেজ বাড়বে। এটা রাজনৈতিক প্রেক্ষাপটে নয়, এটা আদর্শ এবং মৌলিক অধিকারের দিক থেকে আমার মনে হয় এটা সঠিক। কিন্তু শাসক দল যারা রাজ্যে রয়েছে, তারা তো বলছেন যে সিএ হলে নাগরিকত্ব চলে যাবে, যে বোঝাচ্ছে মানুষকে। কোথাও গিয়ে কি মানুষের মনে একটা সংশয় কি তৈরি হচ্ছে না এতে? সিএ নাগরিকত্ব দেওয়ার আইন, কোথাও লেখা নেই সিএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন। যারা বোঝাচ্ছে তারা রাজনীতি করছে। ঠাকুরবাড়ি এবারও লোকসভা নির্বাচনের আগে আমরা দেখতে পাচ্ছি আবারও খবরের শিরোনামে। আমরা কিছুদিন আগেও দেখেছি আপনি কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন। ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনি অ্যাকাউন্টে টাকা তো চুপ হচ্ছে বলে আপনি অভিযোগ তুলেছেন। ব্যাংক অ্যাকাউন্টের টাকা, হ্যাঁ, মানে আমরা দেখছি সেটা হাইকোর্ট অবধি গেছে নির্বাচনে। অভিযোগ তুলিনি, আমার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। যেটা অভিযোগ করা হচ্ছে যে টাকা তুলে নেওয়া হচ্ছে, যে অভিযোগটা হাইকোর্ট হয়েছে এবং হাইকোর্ট থানা থেকে কেস ডায়েরি চেয়েছে এবং যেটা বিচারাধীন রয়েছে। এই বিষয়টা কি মানুষ এই নির্বাচনে কি তার একটা প্রভাব পড়বে? না না, বিষয়টা আপনি শুনুন আগে, আমি আগে বলি, আপনি কোশ্চেনটা আগে আমার কাছ থেকে শুনে নিন। আমার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ একটা সোসাইটি রেজিস্টার্ড একটা সংস্থা। সেইখানে যে অ্যাকাউন্টটা আছে, সেই অ্যাকাউন্টটা নিয়ে সামবডি কেস করেছে, মমতা বালা ঠাকুর। উনি দাবি করছেন ওনার মতুয়া মহাসংঘ আর একটা অ্যাকাউন্ট খুলল কিভাবে। আমার প্রশ্ন, উনি কবে থেকে মতুয়া মহাসংঘ করেন? উনি কবে থেকে মতুয়া মহাসংঘ ওনার হলো প্রশ্ন, সেটা কোর্টে আগামী দিনে সেটা নিয়ে চ্যালেঞ্জ হবে। যুগ যুগ ধরে বংশ পরস্পরাতে এই যে সিস্টেম, এটা চলে আসছে। এটা হঠাৎ করে একটা রাজনৈতিক প্রভাব নিয়ে রাজনীতির লোকেরা সেটাকে বিকৃত করে ফেলতে পারে না। হাইকোর্ট যে ভার্ডিক্ট দিয়েছে আমার পক্ষে দিয়েছে। ফিস করে দিয়েছিল পুলিশ অবৈধভাবে আমাকে না জানিয়ে, সেটাকে হাইকোর্ট ডিফিস করার জন্য পারমিশন দিয়েছে পুলিশকে। পুলিশ বাধ্য হয়েছে সেটাকে ডিফিস করার জন্য। কারণ তারা যখন হাইকোর্টে তারা প্রকাশ্যে দেখলো যে মমতা ঠাকুর কবে থেকে এর ট্যাক্সেশন ভরছে, মমতা ঠাকুর কবে থেকে এর অধিকারী হলো এই সংগঠনের, তার বহু যুগ আগে থেকে এই আমাদের সোসাইটি রেজিস্টার্ডে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা। তাহলে মমতা ঠাকুরের সেটা গেল কী করে? এবার মমতা ঠাকুর উল্টে চ্যালেঞ্জে পড়বে যে জালিয়াতিটা কি সরকারের থেকে করা যায়? একটা সরকার যদি জালিয়াতি করে তাহলে কারণ নিশ্চয়ই করার নেই, কিছু করার নেই। করার আছে, সেটা হাইকোর্ট রয়েছে, কোর্ট রয়েছে, যে কোর্টের মাধ্যমে সে জালিয়াতি প্রমাণ পাবে। এবং রাজ্য সরকার যে জালিয়াতি করেছে এটাতে, সেটা আগামী দিনে সম্পূর্ণভাবে প্রমাণ পাবে। রাজ্য সরকার জালিয়াতি করেছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। এর প্রভাব কি ভোটে পড়বে? পড়বেই। রাজ্য সরকার যে সম্পূর্ণভাবে একটা মানে মিথ্যাচার করছে এই মানে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে সব কিছু নিয়ে, তার প্রমাণ তার নেতারা জেলে, তার প্রমাণ সমস্ত সংগঠনগুলোকে শেষ করে দিয়েছে, ধর্মীয় জায়গাগুলোকে আজকে পুরো অপবিত্র করে তুলেছে, বিশেষ করে ঠাকুরবাড়ি। কি করেনি টিএমসি এখানে? আমার যাই হোক, ওই প্রশ্নে যাব না। মমতা ঠাকুর যে কেস করেছিল, সম্পূর্ণভাবে ওই কেসে ভরাডুবি হয়েছে ওর। এবং আগামীতে যে ফ্রডভাবে বড় মার সম্পত্তি লিখিয়ে নেওয়া, ফ্রডভাবে মতুয়া মহাসংঘের
সরকারের মাধ্যমে কনস্পিরেসি করে সেটাকে হস্তগত করা, এই যে চক্রান্ত, এই যে জালিয়াতি, এতে রাজ্য সরকারও ফাঁসবে আগামীতে। হাইকোর্ট তো একটা প্রশ্ন তুলেছে যে উনি, যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন মমতা বালা ঠাকুর, উনি কবে থেকে মহাসংঘের প্রধান হলেন তার কোনো ডকুমেন্টস হাইকোর্ট চাইছে, কিন্তু ওনারা দেখাতে পারছেন না। সেই জায়গায় এখানে রীতিমতো প্রশ্ন হাইকোর্টও তুলেছে। ফলে সেইটা কি এবারের নির্বাচনে কি আরও বড় অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে আপনার প্রতিপক্ষদের? দেখাতে পারবে কি করে? যারা যারা ডুপ্লিসিটি করে, ঠিক আছে, মায়া কান্না কেঁদে টিকিট পায়, মায়া কান্না কেঁদে মতুয়াদের সাথে সামনে সিম্পেথি, তার ভেতরে যে মাকাল ফল সেটা মানুষ ধরে ফেলেছে। তো হাইকোর্ট তো চাইবেই। আপনি কবে থেকে সংগঠন করছেন? এই সংগঠনের অধিকারী আপনি হলেন কি করে? যারা কন্টিনিউ সেই 1987 সালের পর থেকে সংগঠন করে আসছে, সেই সংগঠনটা হঠাৎ করে উইদাউট মেজরিটিতে রেজুলেশন তৈরি না করে হাইজ্যাক হয়ে গেল কি করে? রাজ্য সরকার সম্পূর্ণভাবে দায়ী এটাতে। রাজ্য সরকার হচ্ছে চোর, জোচ্চোর, জালিয়াত। মতুয়াদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে রাজ্য সরকার। কি করে মতুয়া মহাসংঘ হাইজ্যাক হয়ে একটা সোসাইটি থেকে উইদাউট রেজুলেশন, উইদাউট মেজরিটি পার্সেন্টেজ আর একটা লোকের কাছে চলে গেল? এটাও হাইকোর্টে আগামী দিনে প্রমাণ হবে। জালিয়াত প্রমাণ হবে মমতা ঠাকুর, জালিয়াত প্রমাণ হবে এই রাজ্য সরকার যে অসঙ্গতিকভাবে মিথ্যাচার করে আজকে ওর সঙ্গ দিয়ে এই সংগঠনটাকে সম্পূর্ণ হাইজ্যাক করে নেওয়ার প্রচেষ্টা। আমরা যেটা গত দুদিন ধরেও যে ঘটনাটা দেখলাম, যে ঘর আটকে রাখা, আপনি পরিষ্কার বলছেন যে ঘর আটকে রাখতে পারে না, বড়মার ঘর সকলের জন্য, এইগুলো কেন ঘটছে? নির্বাচনের আগেই কেন এগুলো করা হচ্ছে? কোথাও কি কনস্পিরেসি, বা কোথাও কি আপনার প্রতিপক্ষ দল বা বিরোধী দল যারা রয়েছে তারা কি কোথাও হতাশ হচ্ছে, বা এই আশ্রয়গুলো সেই জন্য নিচ্ছে? সম্পূর্ণভাবে হতাশ হচ্ছে। আমাকে ডিমোরালাইজ করার জন্য এগুলো করা হচ্ছে। দেখুন, ভক্তদের ডিমান্ড, বড়মার 2007 সালে এই সম্পত্তি, টোটাল সম্পত্তিকে উনি দেবত্র করেছেন এবং বংশধরদের যারা আছেন তাদেরকে সেবায়েত হিসেবে রেখেছেন, কিন্তু সম্পত্তিটা দেবত্র। তাহলে ভক্তদের কথা মতো সেই মেজরিটি সেবায়েত যারা আছে তারা যদি সিদ্ধান্ত নেয় যে ওই ঘরটা আজকে হেরিটেজ বা সংরক্ষিত হোক, ভক্তরা সম্পূর্ণভাবে ডিমান্ড করছে। কেন ওটাকে গ্রাস করে থাকতে হবে? কেন ওটাকে জবরদখল করে রেখে দিতে হবে? ওটা দিয়ে কি পলিটিক্স করা যায়? ওটা দেখিয়ে পলিটিক্স করা যায় না? ওখানে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার থাকবে? কেন এই লোকাল স্তরের নেতাদের তৃণমূলীয় ব্যানার থাকবে ওখানে? প্রচণ্ডভাবে ভক্তরা এতে ক্ষুব্ধ, যে কারণে ভক্তরা এই ইনিশিয়েটিভ নিয়ে ওটাকে হেরিটেজ বা সংরক্ষণ করার জন্য আগামী দিনে তাদের যে কার্যক্রম, আমরা তাতে সম্মতি জানিয়েছি। আমরা জানি বা শুনেওছি যে শান্তনু ঠাকুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহর খুব স্নেহের একজন পাত্র। 5 বছর, আপনি আগেই বললেন যে 5 বছর সব কাজ করা যায় না, অনেক কাজ করা বাকি। এবারে জিতলে আপনার বনগাঁ লোকসভায় কোন কোন কাজগুলোর উপর আপনি প্রাধান্য দেবেন, এবং কোন কোন কাজগুলো করা হয়নি যেটা আপনার ইচ্ছা ছিল করতে পারবেন? দেখুন, সবচাইতে বড় সমস্যা হচ্ছে যশোর রোডের। আমার প্রথম স্পিচ ছিল পার্লামেন্টে যশোর রোড নিয়ে। আমি যশোর রোডকে যতক্ষণ না পর্যন্ত তার এক্সটেনশন তাকে মানুষের সুবিধার্থে করে দিতে পারছি, ততক্ষণ আমার নিজের ব্যক্তিগত যে আবেগ, ব্যক্তিগত যে ভালোবাসা, ব্যক্তিগত যে মানুষের উপরে যে উপকারী চিন্তা, সেটা কখনো আমার পজিশন থেকে আমাকে হাঁটাতে পারবে না। প্রথম লক্ষ্য এই যশোর রোডকে এক্সটেনশন করা। দ্বিতীয় লক্ষ্য এই লোকসভার ভিতরে কল্যাণীতে এয়ারপোর্ট তৈরি করা। নদীগুলোকে আরও বেশি, যেখানে আটকে আছে সেইগুলোকে পুরো সংরক্ষণ করে এখানকার নদীর নাব্যতা বাড়ানো, এবং যে আর্সেনিকের সমস্যা আছে সেগুলো মুক্ত হবে এই নদীর নাব্যতা বাড়লে। বিভিন্ন কাজ আছে, অনেক কাজ আছে, যে কাজগুলো এখনও বাকি আছে সেগুলো করতে হবে। যেহেতু সীমান্তবর্তী এলাকা বনগাঁ কনস্টিটিউয়েন্সি, আমরা একাধিক অভিযোগ উঠছে এবং সেই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তও করছে, গরু পাচার থেকে শুরু করে। এবং পাশাপাশি যেটা আরও একটা বিষয়, যেটা শাসক দলের পক্ষ থেকে একদম সরাসরি তৃণমূল যেটা বলছে, যেটা কেন্দ্রের সরকার বলছে, যে বিএসএফের ক্ষমতা আরও বাড়িয়ে তাদের এলাকা বাড়াতে হবে, তাহলে অনেক সুশাসন থাকবে, এই চোরাচালানগুলো বন্ধ করা যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে শাসক দল বিরোধিতা করছে যে বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্সের ক্ষমতা কেন বাড়ানো হবে, তাদের এরিয়া কেন বাড়ানো হবে, এবং একের পর এক পাচারের যে অভিযোগ, গরু পাচার থেকে শুরু করে সীমান্তবর্তী এলাকায়, সেই দিকটাতে আপনি কতটা আরও তৎপর হবেন?
দেখুন, কেন্দ্র সরকারের সম্পূর্ণ রাইট আছে, বিশেষ করে গৃহ মন্ত্রণালয়ের, যে বিএসএফদের জুরিডিকশন লিমিটেশন কত দূর হবে সেটা সম্পূর্ণ আইন আছে। আর যদি পার্লামেন্টে সেই আইন তৈরি করে করা হয়, অবশ্যই সেটা রাজ্য সরকারকে মানতে হবে। এবার রাজ্য সরকারের যে প্রতিবাদ সেটা হচ্ছে, যদি এরকম যদি বিএসএফদের 50 কিলোমিটার অবধি যদি তাদের হাতে সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়, তাহলে অনুব্রতর মতো যারা গরু পাচারকারী, গরুখোর, ঠিক আছে, তারা তো ধরা পড়বে। তাহলে ধরা পড়লে তো টিএমসির লস, ফান্ডিং হবে না, তো তারা তো বিরোধিতা করবে সাধারণভাবে। এটা অস্বাভাবিক কিচ্ছু নয়, স্বাভাবিক। যারা গরুখোর, অনুব্রতর মতো যারা গরুখোর, গরু পাচারকারী, তো তাদের মতো নেতারা সব ধরা পড়বে তো। আরও একটা কথা, যে এই যে ঠাকুরনগর, সেটা গোটা দেশ তো, রাজ্য দেশ তো বটেই, বিশ্বেও ঠাকুরনগরের একটা নাম রয়েছে। সেইটাকে আরও একটা পর্যটন, ধর্মীয় পর্যটন স্থল করার জন্য আরও কি আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে? অবশ্যই এখানে আগামী দিনে বড় করে গুরুচাঁদ ঠাকুরের মন্দির করা হবে, যাতে ট্যুরিজমের মতো একটা স্থান তৈরি হয়। এখানে বড় করে যাত্রীদের থাকার ব্যবস্থা করা হবে, তীর্থযাত্রীদের। এখানে লঙ্গরখানার মাধ্যমে তাদের যাতে প্রসাদের ব্যবস্থা করা যায়। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি, আপনারা হয়তো বা শুনেছিলেন যে বাংলাদেশে গিয়ে বলেছিলেন যে এই যে মহাবারুণী মেলা, যেটাকে আমরা মতুয়া ধর্ম মহামেলা বলি, এই মতুয়া ধর্ম মহামেলাতে যাতে এপার বাংলায় ওপার বাংলায় মানুষ যাতে অনায়াসে যাতায়াত করতে পারে, একটা করিডোর তৈরি হয়, সেই রকম একটা অবস্থান আগামী দিনে তৈরি হবে, যাতে এখানের যে ট্যুরিজম সেটাকে বাড়ানো যায় এবং তীর্থযাত্রীদের যাতে সুবিধে হয়, সেই বিষয় নিয়ে আমাদের আগামী দিনে বৃহত্তর চিন্তাভাবনা আছে। আর একটা যেটা অভিযোগ ওঠে, আমরা আগেও দেখেছিল পঞ্চায়েত নির্বাচনে, যে ইচ্ছামতির সংস্কার, সেটা একটা রাজ্য সরকার এবং একটা টালবাহানাতে দীর্ঘদিন ধরে আটকে থাকছে, সেই ব্যাপারটায় আপনি কতটা উদ্যোগী হচ্ছেন? অবশ্যই রাজ্য সরকারের এখানে ভূমিকা আছে, যেহেতু ইন্দো এবং বাংলাদেশ প্রোটোকল একটা, যেখানে কোথাও কোথাও নদী বাংলাদেশে ঢুকে গেছে, আবার ইন্ডিয়া এসছে, আবার ঢুকে গেছে, সেইগুলো থেকে আমাদের বাংলাদেশের কাছ থেকে এনওসি নিতে হয়। তা না হলে ন্যাশনাল ওয়াটারওয়েজ সেটাকে স্যাংশন করানো যায় না। সেখানে যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের বিএসএফ, মানে অর্থাৎ গৃহ মন্ত্রণালয়ের যেমন ভূমিকা আছে, তেমন রাজ্যেরও গৃহমন্ত্রী আছে, তারও ভূমিকা আছে। উভয় জায়গা থেকে যখন এনওসি এবং কনসেন্ট যাবে বিশ্বের কাছে, বাংলাদেশের কাছে, তখন তারা সুবিধার্থে বাইলেটারাল রিলেশন হিসেবে তারা সেই ব্যবস্থাটা করবেন, এবং তখনই আমরা সেই ছাড়পত্রটা পাবো ইনল্যান্ড ওয়াটারওয়েজের মাধ্যমে নদীকে তার নব্যতা বাড়ানোর জন্য, ড্রেজিং করার জন্য, তাকে পরিষ্কার করার জন্য বিভিন্ন যে কাজগুলো আছে আর কি। এগুলো গত লোকসভা নির্বাচনে 2019-এ আপনি 1,11,000-এরও বেশি ভোটে জয়লাভ করেছিলেন। বিজেপি জিতেছিল বনগাঁ থেকে প্রথমবার। এবছর মার্জিন কতটা বাড়বে, ব্যবধান কতটা হবে, কারণ আপনি জয় নিয়ে আশাবাদী? 2,22,180 ভোটে জিতব। হঠাৎ এই সংখ্যাটা কেন বলছেন? বলে দিলাম, মুখে মনে এলো তাই। নির্বাচনে আপনি লড়ছেন, প্রচারে ব্যস্ততা, কি বলবেন বনগাঁবাসীর জন্য? আপনার কি বক্তব্য থাকবে? বনগাঁবাসীকে আমি ভালোবাসি। আমার জন্মস্থান এই বনগাঁ লোকসভাতে, এই ঠাকুরনগরে। আমি ছোটোবেলা থেকে ঠাকুরদাদার আদর্শ মেনে চলি। আমাদের যারা পূর্বপুরুষরা আছে তাদের আদর্শ মেনে চলার চেষ্টা করি। মানুষের সেবায় আমাদের জেনারেশনরা তাদের সমস্ত লাইফ দিয়েছেন। আমরাও ডেডিকেটেড মানুষের সেবার জন্য, কাজ করার জন্য। আমার পক্ষ থেকে যতদূর সম্ভব হয়েছে, যতটুকু আমার ক্ষমতা আছে, এই রাজনীতিক অর্থাৎ মানুষের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি কাজ করার চেষ্টা করেছি। আগামীতে আরও বেশি কাজ করব। মানুষের পাশে থাকতে চাই, কারণ মানুষের সেবা করাই মূল ধর্ম। জীব সেবাই শিব সেবা। আর সেই কর্মে আমরা ব্রতী। আমরা সবসময়ই এটা আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ যেটা আছে, তার মাধ্যমে আমরা আগে থেকেই করে এসেছি, এটা নতুন কিছু নয়। অতএব যখন পাবলিক রিপ্রেজেন্টেটিভ হতে পেরেছি, সেটা সার্বিকভাবে আরও বিকাশের পথ খুলে দিয়েছে বলে আমি মনে করি, যার জন্য আমরা এই কাজটাকে ধরে রাখতে চাই। মতুয়া সম্প্রদায়ের যে ভোট, পুরো ভোটটা কি এবার আপনার দিকে আসবে? এটা কোনো প্রশ্নই হলো না। এই কারণে প্রশ্ন হলো না যে মতুয়ারা তাদের অধিকার পেয়েছে। 70 বছরের লড়াই, 75 বছরের লড়াই সার্থক হয়েছে।
তো বড় মা যেটা নিয়ে আন্দোলন করেছেন, পিয়ার ঠাকুর মশাই আন্দোলন করেছেন, অনেক বড় বড় মতুয়া ভক্তরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছে, অনেক লেখকরা যুক্ত আছে, অনেক কবিরা যুক্ত আছে আমাদের এই উদ্বাস্তু আন্দোলনকে নিয়ে। শুধু আমাদের মতুয়া সমাজ নয়, সমগ্র উদ্বাস্তু সমাজের মানুষের কথা বলছি, তাদের সকলের জয় হয়েছে। তো সেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ তো স্বাভাবিকভাবেই ভারতীয় জনতা পার্টির পক্ষেই রায় দেবে, এটা তো অস্বাভাবিক কিছু নয়। বিরোধী যারা প্রার্থী তাদের নিয়ে কি বলবেন? শেষ প্রশ্ন। ব্যক্তিগতভাবে যদি আপনি বলেন, সবাই সবার লড়াই করবে, কেউ কারুর লড়াই জমিন ছাড়তে চাইবে না। যুদ্ধে কে হারবে সেটা পরের কথা, কিন্তু সবাই সবার জায়গাতে তার অস্তিত্ব বজায় রাখতে চাইবে। তো আমি তাদের প্রতিও আমার শুভকামনা রইল, তাদের লড়াই যেন সার্থক হয়। অনেক ধন্যবাদ শান্তনুবাবু, আমাদের এই চরম ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম বনগাঁ লোকসভা কেন্দ্রের আবারও বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তিনি যেটা বলছেন যে বনগাঁয় তো আবারও বিজেপি জয়লাভ করবে, মোদি ম্যাজিক বনগাঁতেও হবে। শুধু তাই নয়, তিনি তার জয়ের ব্যবধান এবারে 2019 লোকসভা নির্বাচনে তিনি যে ব্যবধানে জিতেছিলেন তার থেকেও প্রায় ডবল, দ্বিগুণ ব্যবধানে জিতবেন, সেই লক্ষ্যমাত্রাও কিন্তু সেট করে নিয়েছেন তিনি, এবং সেইভাবেই তিনি এগোচ্ছেন। এবং তিনি আশাবাদী, যে আশাবাদী বলা ভুল, আত্মবিশ্বাসী যে বনগাঁতেও এবার কিন্তু পদ্মফুল ফুটবে তার হাত ধরেই। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিবিক মাঝি, ট্রাইব টিভি, বনগাঁ।